দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিবি হেফাজত থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে ধারণ করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কারে তাদের মূল দাবি পূরণ হয়েছে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বানও জানান তিনি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে দ্রুত বিচারের দাবিও জানান এই সমন্বয়ক। আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীর বিষয়ে জানাতে রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক ইকবাল। অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারী নতুন করে কিছু জানিয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে জানাবেন। সিনথি, আপনি যেমনটি বলছিলেন যে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু ডিবি হেফাজতে রয়েছেন, কিন্তু গতকালকে তারা একটি ভিডিও বার্তার মাধ্যমে তারা কিন্তু তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আমি যদি একটু বলে রাখি, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তারা কিন্তু তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং গতকাল রাত ৯টার দিকে তারা একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তাদের যে দাবি দেওয়া, তাদের যে চলমান কর্মসূচি ঘোষণা করা ছিল সেটি কিন্তু প্রত্যাহার করেছেন তারা। এবং ভিডিও বার্তায় কিন্তু তারা বলেছেন যে তাদের যে প্রধান দাবি ছিল কোটা সংস্কার, সেটি কিন্তু সরকার প্রত্যাহার করেছে এবং কোটা সংস্কার করেছে। তাদের যে যৌক্তিক দাবি প্রধান যেটা ছিল সেটি কিন্তু তারা সাধুবাদ জানিয়েছে সরকারের এই সংস্কারকে। এবং তারা এও বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিক পাঠদান করার জন্য তাদেরকে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় এবং এও জানিয়েছেন যে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। এবং সার্বিকভাবে তারা কিন্তু বলেছেন যে যাতে পাঠদান থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিচালিত করার জন্য তাদের এই কর্মসূচি প্রত্যাহার করেছেন। এবং তাদের এই কর্মসূচি, তাদের এই ভিডিও বার্তার পরপরই কিন্তু তাদের যে অন্য সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু এক বিবৃতি পাঠিয়েছেন বিভিন্নভাবে তাদের এটার প্রতিরোধে, যে তারাও কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় সমাবেশ করার ঘোষণাও দিয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর ডিবির পক্ষ থেকে আমাদেরকে যতটুকু বলা হয়েছে যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে থাকার কারণে কিন্তু তাদেরকে তারা হেফাজতে নিয়েছেন এবং এখন তারা কিন্তু ডিবি হেফাজতেই রয়েছেন। যখন তাদেরকে ঝুঁকিমুক্ত মনে করবেন তারা কিন্তু চলে যেতে পারবেন, এও বলা হয়েছে ডিবির পক্ষ থেকে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরে চালানো হামলায় পুড়ে ছাই হয়ে গেছে ২১টি গাড়ি, ভাঙচুর করা হয় আরও ২৪টি গাড়ি। এতে প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে প্রকৃত ক্ষতি নিরূপণে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। নিহান নন্দীর ধারণ করা ছবিতে বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের রিপোর্টে। কোটা সংস্কার দাবিতে চলা আন্দোলনে গেল ১৮ ও ১৯ জুলাই রাজধানীসহ সারা দেশে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় বিটিবি ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবন ও মেট্রো রেল সহ সরকারি বেসরকারি অসংখ্য স্থাপনায়। কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন বের হয়ে আসছে ধ্বংসলীলার চিহ্ন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবনের প্রধান গেট পার হলেই চোখে পড়বে সারি সারি পোড়া গাড়ি। আগুনের শিখা থেকে রক্ষা পায়নি অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS বিভাগের দেয়াল ও পাশে থাকা গাছও।
সেদিনের ভয়াবহ হামলার গায়ে শিহরণ জাগানো বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। ভাবছি তো হয়তো মানে ডিজি অফিস থাকবো না, হয়তো এটা পুড়ে যেতে পারে এমন অবস্থা ছিল। আমরা এদিক পানি লয়া নিবেছি, এগুলো যদি নিবানো না যেত তা দেখা যেত এই বিল্ডিংটা পুরো শেষ। এত লোক আসছিল যে আমাদের পক্ষে সম্ভব ছিল না যে আপনার প্রতিরোধ করব। তারপরও প্রতিরোধ করছি, কিন্তু পরে আর কুলাইতে পারি নাই, ওরা আমাদের মারধর করছে, আগুন ধরাই দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অল্পের জন্য MIS সার্ভার কক্ষটি রক্ষা পেলেও যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। গাড়িগুলোর 21টাতে অগ্নিসংযোগ করে আর 24টা গাড়ি ভাঙচুর করে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 35 কোটি টাকার মতো হবে। আমরা একটা তদন্ত কমিটি করেছি, মানে এক্সাক্ট ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করার লক্ষ্যে, আর সেই সাথে থানাতে মামলা করেছি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে চালানো হামলা ও অগ্নিসংযোগের যে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে সেদিনের ভয়াবহতার চিত্র। সারা দেশের সরকারি স্থাপনাগুলো টার্গেট করে চালানো এই নারকীয় ধ্বংসযজ্ঞ দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করার অভিসন্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। কারফিউ শিথিলের সময় বাড়তে থাকায় কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। নাশকতায় ক্ষতিগ্রস্ত হয়ে মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় মূল সড়কে নেমে এসেছে যানবাহনের বাড়তি চাপ। আজ কারফিউর 10ম দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। আগামীকালও তা অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের জন্য এই সূচি প্রযোজ্য। অন্য জেলার সিদ্ধান্ত জেলা প্রশাসকদের ঘোষণা অনুযায়ী চলছে। আর আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত 5 ঘন্টা খোলা থাকছে সব ব্যাংক। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, রাজধানীর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, রাজধানীর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক দেখতে পাচ্ছি। যানবাহনের প্রচণ্ড রকমের চাপ রয়েছে, মানুষজন তাদের কাজে বেরিয়েছেন, এরকমটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই রাজধানীর কারওয়ান বাজারের এই সার্কফোয়ারা মোড় সহ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সবগুলোতেই যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। কোথাও কোথাও দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের গন্তব্যে যেতে অনেক বেশি সময় লাগছে। যেহেতু মেট্রো রেল এবং এক্সপ্রেস ওয়ে বন্ধ রয়েছে, সেই কারণে প্রভাবটি সড়কে পড়েছে, যার কারণে আগের যে চিত্র ছিল রাজধানীতে একটি গন্তব্য থেকে আরেক গন্তব্যে যেতে ঘন্টার পর ঘন্টার সময় লাগতো, সেরকম অবস্থার তৈরি হয়েছে। যারা ট্রাফিক পুলিশ রয়েছেন এই দায়িত্ব পালনে, তারা আসলে এই যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন। মানুষের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে এবং তারপরে অনেকে বলছেন যে যেহেতু কারফিউ চলছে সেই কারণে তারা নির্ধারিত সময়ে তাদের কাজ সারার চেষ্টা করছেন এবং এর বাইরে যারা প্রতিদিন যাদের রোজগার করতে হয় তাদের আয় কিছুটা কমেছে বলে তারা জানিয়েছেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটা তারা প্রত্যাশা করছেন। এর বাইরে রাজধানীতে যদিও 11 ঘন্টা কারফিউ শিথিল রয়েছে, কিন্তু আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলো সহ এখানে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন এবং নিরাপত্তা বাড়ানো রয়েছে, এরকমটি আমরা দেখেছি। তো এখন পর্যন্ত রাজধানীর যে চিত্র সেটি কর্মব্যস্ত এবং যানজটের একটি শহরে তৈরি হয়েছে, এরকমটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে 11 ঘন্টা করে কারফিউ শিথিল করায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। বন্দরনগরী চট্টগ্রামে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় গতি ফিরেছে। দূরপাল্লার যানবাহন সহ সব ধরনের পরিবহন চলছে। বন্দরে পণ্য ওঠানামা অনেকটাই স্বাভাবিক হয়েছে। বরিশালেও কারফিউ শিথিল হওয়ায় বেড়েছে মানুষ ও গণপরিবহন চলাচল। নিত্য পণ্য সহ প্রয়োজনীয় জিনিসের জন্য বিভিন্ন দোকানপাটে ভিড় করছে মানুষ। এছাড়াও সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে মানুষ ও যানবাহন চলাচল করছে। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে। চট্টগ্রামের পরিস্থিতি জেনে নেব সহকর্মী সাইফুল মাহমুদের কাছ থেকে।
কারফিউ অব্যাহত আছে। আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে এবং পুনরায় রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত আবার কারফিউ বলবৎ থাকবে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী একেবারেই শান্ত বলা যায় এবং প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আছে। কোথাও কিন্তু জটলা হলেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হতেন। যদি বলি আসলে চট্টগ্রামে এই মুহূর্তে কিন্তু একবার সম্পূর্ণ শান্ত আছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নাই বললেই চলে। চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামা স্বাভাবিকভাবে হচ্ছে এবং একই সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবেই বিমান উঠানামা করছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নাই বললেই চলে। এবং দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে নিয়মিতই কিন্তু মালামাল নিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে এবং একই সাথে চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণে সবজির গাড়ি আসছে। সেই জন্য দিন দিন আসলে কিছুটা কমতে শুরু করেছে সবজির বাজার এবং আরও কয়েকদিন পরে হয়তো আরও সবজির দাম আরও কমবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী একদম শান্ত। গণপরিবহনের সংখ্যা বেড়েছে, দূরপাল্লার যাত্রীবাহী বাসও ছেড়ে যাচ্ছে এবং একই সাথে মানুষের চলাচলও বেড়েছে। কোথাও কোনো ধরনের আসলে সমস্যা হচ্ছে না এবং আগামী কয়েকদিনের মধ্যে ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবে সম্পূর্ণ স্বাভাবিকভাবে চট্টগ্রাম নগরী। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনও অবস্থান করছে প্রতিটি মোড়ে মোড়ে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হতেন, কী সমস্যা হয়েছে সেই বিষয়গুলো জানতে চেষ্টা করছেন। তবে যখনই কারফিউ শুরু হয় তখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব কড়া নজরদারি রাখে এবং যারা বের হচ্ছেন কারফিউর মধ্যে তারা কী কারণে বের হচ্ছেন তাদেরকে কফিউ দিতে হচ্ছে। একের পর এক প্রতিকূলতার মুখে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন জেলা মৌলভীবাজার। ঈদুল আজহার সময় বন্যার রেশ কাটিয়ে না উঠতেই কোটা সংস্কার আন্দোলনের পর সারা দেশে কারফিউ জারিতে বন্ধ হয়ে যায় জেলার পর্যটন স্পটগুলো। এতে চরম ক্ষতির মুখে পড়ে খাত সংশ্লিষ্টরা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্য ও চিত্র জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পর্যটক শূন্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। বন্যা আর কারফিউর কারণে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করলে হানা দেয় ভয়াবহ বন্যা। ফলে গেল ঈদুল আজহায় ভরা মৌসুমেও পর্যটকহীন থাকে জেলার দর্শনীয় স্থানগুলো। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দেয় কোটা সংস্কার আন্দোলনের জেরে শুরু হওয়া কারফিউ। বর্তমানে আমরা বলতে গেলে গেস্ট শূন্য, ওই ক্ষেত্রে আমরা 60% 65% পর্যন্ত ছাড় দিয়ে রাখছি যেন আমার এইখানে পর্যটনের আগমন হয়। পর্যটক না থাকায় জেলার হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব খাতের ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ে। কাজ নেই জেলার অর্ধশত ট্যুর গাইডদের, লোকসানে পরিবহন ব্যবসায়ীরাও। আমাদের অনেক লোকসান হয়েছে, বন্ধ রাখতে হয়েছে। আর তো এখন খুব চললেও আমরা এই লোকসান পূরণ হওয়া সম্ভব নয়। গাড়িঘোড়া বন্ধ থাকার কারণে আমাদের অনেক লোকসান হইতেছে, আমরা ভর্তুকি দিতেছি। সারা দেশে যে কারফিউ জারি হয়েছে, যার ফলে টুরিস্টরা আছেন, পর্যটকরা আছেন, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারছেন না, যার ফলে শ্রীমঙ্গলেও পর্যটন শূন্য রয়েছে। এমন অবস্থায় কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ মেইনটেনেন্স খরচ চালাতে হিমশিম খাচ্ছেন হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট মালিকরা। আসে কিছু টাকা পায়, সেটা দিয়ে আমাদের সংসার চলে, বিজনেস চলে, কিন্তু যখন কোনো গেস্ট থাকে না তখনও দেখা যায় ঠিক একই পরিমাণ ভ্যাট আমাদের দিতে হচ্ছে। ক্ষতির হাত থেকে জেলার পর্যটন শিল্প রক্ষায় সহযোগিতা চান এ খাতের ব্যবসায়ীরা। চলমান কারফিউ, দূরপাল্লার বাস চলা বন্ধ, ট্রেন বন্ধ, ফলে আমাদের পর্যটক একবারে আসলেন না এবং যাদের অগ্রিম বুকিং ছিল তারা বুকিং ক্যান্সেল করলেন। এতে করে আমরা আবার এমনভাবে ক্ষতিগ্রস্ত হলাম যখন আমরা এই ক্ষতি কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেক কষ্টের কাজ হয়ে দাঁড়াবে। এই পরিপ্রেক্ষিতে আমরা পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের পাশে দাঁড়ায়। আবারও স্বরূপে ফিরবে মৌলভীবাজারের পর্যটন শিল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এবার অন্য প্রসঙ্গ। গতি পাচ্ছে দুর্নীতির মামলাগুলো। মাস তিনেক আগে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তথ্য সামনে আসলে তৎপর হয় দুদক। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ও সাধারণ ছুটির কারণে সরকারি অফিস বন্ধ থাকে। তবে আন্দোলনের সময় দুর্নীতি দমন কমিশন দুদকের কাজের কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি সংস্থাটির আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খানের। ইকবাল অনেকের রিপোর্ট। সরকারি চাকুরিদের দুর্নীতি, অর্থ পাচারের বিষয়টি আলোচনায় আসে গত 31শে মার্চ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর
তৎপর হয়ে ওঠে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিদিনই কোনো না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাকে তলব শুরু করে সংস্থাটি। মামলাও হয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানও চালায় দুদক। আলোচিত এই ইস্যুর মাঝেই সামনে আসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সংঘাতে স্থবিরতার পর টানা 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারফিউর কারণে সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম চলে ধীর গতিতে। প্রশ্ন ওঠে এমন পরিস্থিতিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন সহ চলমান দুর্নীতির মামলাগুলো কি চাপা পড়ে যাবে? এই ধরনের কোনো সম্ভাবনাই নেই। তবে যখন সরকারি ছুটি থাকে স্বাভাবিকভাবেই দুর্নীতি দমন কমিশনও বন্ধ থাকে। আর কারফিউর যে কতক্ষণ শিথিল থাকে সেই কতক্ষণ সরকারি টাইম আওয়ারে কাজ করছে। কাজেই আন্দোলনে বা কারফিউতে দুর্নীতি দমন কমিশনের কাজে কোনো ব্যাঘাত ঘটছে না। দুর্নীতির মামলা ও তদন্তাধীন বিষয়গুলো নিয়ে কাজ করছে দুদক কর্মকর্তারা। চলমান যে মামলাগুলো আছে ওগুলো দ্রুততার সঙ্গে চলে যাচ্ছে। যেগুলো তদন্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে সেগুলো এখন বিচারিক পর্যায়ে সাক্ষ্য চলছে, কোনোটা অভিযোগ গঠন পর্যায়ে আছে। আর যেগুলো তদন্ত শেষ নেই সেগুলো দ্রুত তদন্ত শেষ করার দিকে এগিয়ে যাচ্ছে। স্বার্থন্বেষী কোনো মহল সুযোগ নেয়ার চেষ্টা করলেও কেউ পার পাবে না বলে জানান দুদকের এই আইনজীবী। এবং কোনো ভেস্টেড গ্রুপ, কোনো স্বার্থান্বেষী মহল এর কোনো সুযোগ নিতে পারবে না। ইকবাল অনিক, RTV, ঢাকা। টানা বিরতির পর চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্য আমদানি বাড়ায় ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। অস্থিতিশীল পরিস্থিতির কারণে গেল 10 দিন প্রায় অচল ছিল ভোগ্য পণ্যের অন্যতম বড় পাইকারি মোকাম খাতুনগঞ্জ। কারফিউ শিথিলের সময় বৃদ্ধি এবং যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসছে। চট্টগ্রাম থেকে ইমু খানের তথ্য ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। দেশের ভোগ্যপণ্যের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 5000 গুদাম ও দোকান আছে। প্রতিদিন এখানে গড়ে 2000 কোটি টাকা লেনদেন হয়। কিন্তু সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে বাজার অচল হয়ে পড়ায় এ লেনদেন নেমে গিয়েছিল প্রায় শূন্যের কোটায়। তবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বাজারটিতে। খাতুনগঞ্জের প্রবেশ মুখে ঢুকতেই এখন চোখে পড়ছে পণ্য বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি। সারিবদ্ধ এসব ট্রাক থেকে একের পর এক বস্তা নামাচ্ছেন শ্রমিকরা। টানা বন্ধের পর আবারও পণ্য বোঝাই ট্রাক আসায় দম ফেলার ফুরসত নেই তাদের। আন্দোলন এবং কারফিউ মিলে টোটালি একটা খাতুনগঞ্জের ব্যবসার উপর প্রভাব পড়ছে। প্রথম প্রভাবটা সরাসরি পড়লো যে আমাদের বন্দর থেকে কোনো মালামাল আসতে পারেনি, যেগুলা ইন্ডিয়ার বর্ডারে যে মালামালগুলো, মশলা মালামালগুলো বেশিরভাগই ইন্ডিয়া থেকে আসে, সেই মালামালগুলো একটাও আসতে পারেনি। পশ্চিম থেকে কিছু কিছু ক্রেতা স্টেপ তাও স্বাভাবিক না, এটি পার্সেন্টেজ হিসাবে ধরতে গেলে আমার মানে যে 10 থেকে 20% বেশি হবে না। ব্যবসায়ীরা বলছেন টানা কারফিউর কারণে প্রভাব পড়েছিল বাজারের পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন নিত্যপণ্যের দামে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দামও কমতে শুরু করেছে। পুরোপুরি স্বাভাবিক না হলেও আমরা মনে করছি 80 থেকে 90% স্বাভাবিক হয়ে গিয়েছে। বেচা কিনাও আগের থেকে অনেকাংশে বেড়েছে। বন্দরে প্রচুর পণ্য আটকে আছে, যেটি খালাজের অপেক্ষায় আছে। যদি সেটি আগামী 1 দিন বা 2 দিনের মধ্যে হয়ে যায় তাহলে আমাদের যে স্বাভাবিক যে লেনদেন, স্বাভাবিক যে বেচা কিনা, সেটা ইনশাআল্লাহ আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। গেল 2 দিনে খাতুনগঞ্জে বেড়েছে ক্রেতা। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। নুসরাত জাহান সিনথি, RTV। পেয়ারার ফলন বেশ ভালো হয়েছে ঝালকাঠিতে। পাশাপাশি দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। এবছর জেলার 562 হেক্টর জমিতে 6750 মেট্রিক টন পেয়ারার উৎপাদন হয়েছে। এতে পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা।
ঝালকাঠিতে প্রায় ২০০ বছর ধরে পেয়ারার চাষ করা হচ্ছে। সদর উপজেলার কীর্তিপাশা, ভীমরুলি, জগদীশপুর সহ ২০টি গ্রামের বিশাল এলাকা জুড়ে রয়েছে দেশের বৃহত্তম পেয়ারা বাগান। জেলার প্রায় ৫,০০০ পরিবারের নারী পুরুষ পেয়ারা চাষে জীবিকা নির্বাহ করেন। জেলায় এবছর ৫৬২ হেক্টর বাগান থেকে ৬,৭৫০ মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই পেয়ারা বাজারজাতের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। আমার দুকুড়া জায়গায় পেয়ারা আছে, ফলন মোটামুটি ভালো হয়েছে, কাস্টমারও ভালো হয়। ফলন একটু কম হয়েছে কারণ বৃষ্টির জন্য, বৃষ্টি হয় না, যার জন্য ফলন কম হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় সড়ক পথে ওই পেয়ারা নেওয়া হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে। এবছর দাম ভালো পেয়ে খুশি চাষিরা। পেয়ারাটা বাংলাদেশের সব জায়গায় যাইতে আছে, খাইতে খুব সুস্বাদু। আমাদের এলাকার রাস্তাঘাট মোটামুটি ভালো আছে, যার কারণে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ক্রেতা আমাদের অঞ্চলে আসে। এদিকে পেয়ারা চাষে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সরজান পদ্ধতি অর্থাৎ কান্দিবের পদ্ধতিতে এই পেয়ারার চাষ হয়ে থাকে। সামান্য পরিমাণে কিছু রাসায়নিক সার যদি প্রয়োগ করা হয় তখনই কিন্তু পেয়ারার ভালো ফলন পাওয়া যায়। ঝালকাঠিতে উৎপাদিত পেয়ারা 10 থেকে 12 কোটি টাকায় বিক্রির আশা কৃষকদের, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নাদিরা সুলতানা, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাতে এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫১ জন। বার্তা সংস্থা AFP এ তথ্য নিশ্চিত করেছে। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের কুররাম অঞ্চলে গেল বুধবার থেকে সুন্নিপন্থী মুসলিম মাদাগি ও শিয়াপন্থী মালিখেল উপজাতি গোষ্ঠীর মাঝে সংঘাত চলছে। প্রাথমিকভাবে ভূমি নিয়ে বিরোধ শুরু হলেও পরবর্তীতে তা সাম্প্রদায়িক সংঘাতে রূপ নেয়। এদিকে চলমান সংঘাত সমাধানের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে মীমাংসার চেষ্টা অব্যাহত রয়েছে। চীনে ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১৫ জন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৬ জনকে। রোববার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র CCTVর তরফে বলা হয়, মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার ফলে পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলের কারণে ভূমিধসে হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২৪০ জনেরও বেশি জরুরি পরিষেবা কর্মকর্তারা কাজ করছেন। এদিকে গেল বছরের সেপ্টেম্বরে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় বিপর্যকর বাঁধ ধসে যাওয়ায় বন্যায় নিহত হয় ৪,০০০-এরও বেশি মানুষ। এতে গাফিলতির কারণে ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৩২৪ জনে। এছাড়া চলমান এই যুদ্ধে আহত হয়েছেন আরও প্রায় ৯১,০০০ ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এদিকে মধ্য গাজার বুরেজ এবং নুসিরাত শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি শরণার্থীদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এমন ঘোষণায় ওই শিবির থেকে পালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, গাজা উপত্যকার ৮৬% বর্তমানে এই ধরনের আদেশের অধীনে রয়েছে। সকালের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।